আমরা আজকে আলোচনা করব এটা হচ্ছে নকিং নিয়ে। হ্যাঁ, তো নকিং ব্যাপারটা হচ্ছে যে মেইনলি নকিং বলতে কি বুঝি? নকিং বলতে কি বুঝি? নকিং মানে ভাই আমরা যদি বাংলায় বলি, নকিং মানে নক করা, এক ধরনের আর কি, টোকা দেয়া। কিন্তু ইঞ্জিনের নকিংটা হবে এক ধরনের শব্দ হবে, চিচি শব্দ হবে আর কি, আনকমফোর্টেবল একটা শব্দ হবে, ভাইব্রেশন হবে। হ্যাঁ, এই বলছে শার্প সাউন্ড, তীক্ষ্ণ যে শব্দগুলো আছে বলতেছে। হ্যাঁ, এই তীক্ষ্ণ শব্দ হবে, চিনচিন শব্দ বা এরকম একটা টনটন বা টংটং এরকম একটা শব্দ হবে। তবে এটা হওয়ার মেইন কারণটা হচ্ছে আমরা যে ফুয়েলের ব্যাপারটা, যে ফুয়েল বার্ন দেখা যাচ্ছে একটা ইঞ্জিনে কিন্তু ফুয়েল জাস্ট সময় কিন্তু বার্ন হইতে হয়, ঠিক না? যখন হয় হ্যাঁ, তখন তো কোনো সমস্যা নাই, তখন ভাইব্রেশন খুব কম হয়, তখন দেখা যায় যে কোনো সমস্যা নাই। কিন্তু যখন প্রি ইগনিশন হবে অথবা পোস্ট ইগনিশন মানে পরে ইগনিশন হবে, অথবা মানে যেটা ম্যাচিউরিটি হবে না, যে ইগনিশনটা মানে আদা আদা আর কি বার্ন হবে, কম্বাশন হবে, তখন এই ধরনের সমস্যার কারণেই কিন্তু ভাইব্রেশন বাড়ে, কাঁপাকাঁপি শুরু হয়, তখন দেখা যায় বিভিন্ন ধরনের সাউন্ড হয়, ঠিক না? তো এই সাউন্ডটাই হচ্ছে নকিং, ইঞ্জিনের সাথে কি বলতেছে। তো এখানে প্রথম যে কথাটা যে বলা যায় যে আসলে আমরা আইসি ইঞ্জিনের মানে আইসি ইঞ্জিনের যদি দেখি, তো সেখানে ফুয়েল দিচ্ছে। তো এখানে ওই ফুয়েল দেওয়ার কারণে ওই যে দেখা যায় যে কোনো কারণে যদি ইনজেক্টরে আগে স্প্রে করলো অথবা পরে স্প্রে করলো, অথবা কোনো কারণে যে সিলিন্ডারের যে কম্বাশন চেম্বারে যে বার্ন হওয়ার কারণ কোনো কারণে হয়েছে, কিন্তু কিছু ফুয়েল মানে রিমেইন হয়, মানে থাকি গেছে কোনো কারণে। তো দেখা যাচ্ছে থাকার কারণে এই পরবর্তীতে যখন আবার, যেহেতু ওটা কন্টিনিউয়াস প্রসেস সবসময় চলতেছে, তখন আবার পরের বার যখন ইগনিশন হবে, তখন দেখা যায় যে ওই কম্প্রেশনে যাওয়ার আগেই ওই যে একটু যে তেল গেছে ঠিক মতন, মানে তেলটা পুড়ে যায় নাই, বার্ন হয় নাই কোনো একটা কারণে, তো তখন ওই আগেই ওটা বার্ন করে ফুয়েলটা আগুন ধরে যায়, তখন দেখা যায় ওই থ্রাস্ট। এখন কথা হচ্ছে যে কেন বার্ন হবে না প্রপার ভাবে? এটা বিভিন্ন কারণের মধ্যে এমন হতে পারে যে মনে করো যে ভালভ যে টাইমিং আছে সেটা একটু কম বেশি হয়েছে, অথবা যে ভালভ যে সিট আছে সিটের অথবা একটু কম বেশি হয়েছে, একটু ক্ষয় গেছে, যে কোনো কারণে ধরো একটা ফুয়েল তো বা যেহেতু ওটা বার্নেবল, যে তো জমে গেলে এটা যে দেখা যাচ্ছে পরবর্তীতে ওটা প্রি ইগনিশন ঘটায়। প্রি ইগনিশন করলে দেখা যাচ্ছে, আর প্রি ইগনিশন আবার হয় কেন? কারণ হচ্ছে ও তো আগে থেকেই মনে করো ডিজেলের আমরা কথা বলি, ডিজেলে যদি মানে ইয়া আইসি ইঞ্জিনে যেটা আছে ডিজেল ইঞ্জিনে, ও তো ডিজেল পার্টিকেল ওটা খুব ঘন না, যখন একবার আধা বার্ন হইলো তাহলে সেটা আবার একটু হালকা হয়ে গেল না। এখন পরবর্তীতে যখন প্রেসার আসবে, পিস্টন উঠবে, প্রেসার দিবে, তো পিস্টনটা কম্প্রেশন করবে, তারপরে তো ইগনিশন করবে, ঠিক না? ইনজেকশন করবে। তো দেখা যায় এই কম্প্রেশন করলো, করার কারণে যে এটা তো ওই ফুয়েলটা তো আধা বার্ন অবস্থা এখানে ছিল, তখন ওই অল্প প্রেসারে আবার এমনি বার্ন হয়ে যাবে না? কারণ তো আমরা ডিজেল ইঞ্জিনে তো আমরা জানি সেখানে স্পার্ক প্লাগ নাই, সেটা প্রেসারের কারণেই তারপরে ইনজেক্ট করে দিলেই সেখানে কম্বাশন চেম্বার পাওয়া যায়, ঠিক না? যে পাওয়ার স্ট্রোক। কিন্তু সেখানে আগে থেকে একটা আধা বার্ন হওয়া মানে ফুয়েল আছে, তাহলে তো অল্প প্রেসারে সে বার্ন হয়ে যাবে, ঠিক? তা আগেই প্রি ইগনিশন হয়ে গেল। তো সেটাই হচ্ছে তার কারণে এটা নকিং সৃষ্টি হচ্ছে তার কারণে। এতটুকু বোঝা গেছে না? তো আরেকটা এই এই যে বলছে প্রি ম্যাচিউর কম্বাশন, অবশ্যই, কারণ আগেই যদি বার্ন হয় তখন যে আমার যে মানে কাঙ্ক্ষিত যে আহ, আমার যে কম্বাশন হওয়ার কথা, যে আমরা পাওয়ার স্ট্রোক পাবো, তা আগেই বার্ন হলে দেখা যায় যে ওই আগের যে নতুন ফুয়েলটা আছে সেটাও দেখা যায় দ্রুত আগুন ধরে যাবে, বার্ন হবে না? তখন বার্ন হলে তখন দেখা যায় যে প্রিমেচিউর একটা কম্বাশন পাওয়া যাচ্ছে, তখন এই কম্প্রেশন এয়ার ফুয়েল মিক্সচারটা মানে প্রিমেচিউর হয়ে যাবে, কম কম প্রেসার পাবো, মূল কথা হচ্ছে।
আর কম প্রেসার হ্যাঁ, হ্যাঁ। পাবো মানে কি, জিনিসটা আরো ভাইব্রেট করবে, ইঞ্জিনটা আরো ভাইব্রেট করবে, নকিং করবে, ঠিক না? হুম, হুম। তো এই ইঞ্জিন নকিং এবং যে মোস্ট, এটা ডিস্টার্বিং প্রবলেম, ওটাও বললো প্রবলেম, এটাও। আর এই যখন এটা তো অবশ্যই ডিস্টার্বেবল, এটা তো আমাদের কেউ অ্যাকসেপ্টেবল না। তারপর বলতেছে যে ইঞ্জিন নকিং occurs the when air fuel mixture inside cylinder is incorrect। সহজ কথা, ওই কথাটাই ঘুরে ফেলে বললো, যখন হুম, হুম। মিক্সারটা সঠিকভাবে হলো না, সেটাই তো হচ্ছে, কারণ ওই কারণেই তো সঠিকভাবে হচ্ছে না, which make the fuel burn as uneven। ঠিক আছে? হুম। Most common causes the engine is knocking, including এই মানে যে মেইন সমস্যাগুলো হচ্ছে, এটার কারণে কি, এখানে কিছু কথা আছে, এই যে লো অকটেন রেটিং, লো অকটেন রেটিং, এই কথাটা বুঝি। হ্যাঁ, হ্যাঁ ভাই। একটা আমরা জানি অকটেন নাম্বার শুনি নাই, হ্যাঁ, হ্যাঁ। অকটেন নাম্বার, লো অকটেন রেটিং বলতে কি বোঝায়? এখানে ভাই হচ্ছে আপনার বিশেষ করে ডিজেল পেট্রোলের কিছু বৈশিষ্ট্য থাকে, যে হ্যাঁ, নির্দিষ্ট টেম্পারেচারে এটা প্রজ্বলন হবে বা ভালো প্রজ্বলন হবে। কিন্তু যদি লো অকটেন নাম্বার থাকে তাহলে কম প্রেসারে ওইটা হচ্ছে আপনার প্রজ্বলন হয়ে যায় বা কম্বাশন হয়ে যায়, তখন মূলত এই সমস্যাটা হয়। কিন্তু যদি হাই অকটেন নাম্বার থাকে দেখা যায় পর্যাপ্ত কম্প্রেশন হবে, তারপরেই এটা আপনার পাওয়ার বার্ন করবে, তাছাড়া বার্ন করবে না। কিন্তু যদি লো অকটেন থাকে কম প্রেসারই বার্ন হয়ে যাবে, তখন এই সমস্যাটা হয়। হ্যাঁ, ওটা তো অকটেন নাম্বারের ব্যাপারে গেল, এটা হচ্ছে লো লোয়ার অকটেন রেটিং। হ্যাঁ, 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 হ্যাঁ। তো এটা হচ্ছে রেটিং বলতেছে, মাপকাঠি। হ্যাঁ, তো হুম, হুম, এখানে হুম, ইগনিশনের যে ইগনিশন রেজিস্ট্যান্স তৈরি করতেছে। হ্যাঁ, সেটার কারণ হুম। হচ্ছে মানে যত বেশি এই যে অক্টেন নাম্বার হবে, হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, অক্টেন নাম্বার যত বেশি হবে, তো পেট্রোল ইঞ্জিনে তত দেরিতে কিন্তু ইগনিশন হবে কিন্তু। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? আর এইটা হুম, হচ্ছে ওই কতটা সে ওই বার্ন হচ্ছে, যে এর কতটা রেজিস্টিভিটি তৈরি করতেছে, রেজিস্ট্যান্স ইগনিশনের, এটা হুম, হুম। ইন্ডিকেট করতেছে অক্টেন রেটিং। আর এটা নিশ্চয় যে রিডাকশন দ্য সিলিন্ডার, এটা এই কথাটা বুঝছি। হ্যাঁ, রিডাকশন অফ সিলিন্ডার ভলিউম। আর হ্যাঁ, কি বলতে যে ভাই সিলিন্ডারের ভলিউম যদি কমে যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে বিভিন্ন কারণে কিন্তু কমতে পারে। ওই যে বল, এখন আমরা তখন কথাগুলো আসতেছে, এই যে ময়লা জমে গেছে, অয়েল তো সবসময় একবারে ক্লিন না, অয়েলের কিছু ডাস্ট তো থাকতেই পারে। তো হ্যাঁ, অবশ্যই। অয়েলের মধ্যে করে এই আমরা যে ক্লিয়ারেন্স ভলিউম বলি, ক্লিয়ারেন্স হুম, ভলিউমে হুম, কোনো কারণে এখানে ডাস্ট জমা হয়ে গেছে, ভলিউমটা কমে হুম, গেছে না? হুম, হুম, হুম। কমে অথবা গেছে। আমরা এই যে আমরা পিস্টনের কথা বলতেছি, পিস্টন বিভিন্ন আকৃতির পিস্টন আছে, পিস্টন তো সবসময় তো এখানে কম্বাসন চেম্বার হচ্ছে, ঠিক না? তো এখানে হ্যাঁ, কোনো কারণে এর এরিয়াটা এইভাবে স্কেল জমে গেছে, হ্যাঁ, তখন কি এর হ্যাঁ, আয়তন কমে গেল না? হ্যাঁ, তখন কমে গেলে কারণটা কি, কমে গেলেই তো এর তো আয়তন আগে ছিল মনে করো, ফর এক্সাম্পল মনে করো 5, হ্যাঁ, তো 5 হ্যাঁ, মনে করো সেন্টিমিটার কিউব ছিল। এখন কোনো কারণে এই স্কেলগুলো জমার কারণে হয়েছে 4 পয়েন্ট মনে করো 99 সেমি কিউব। হ্যাঁ, হ্যাঁ, তখন এর এর যতটা ভলিউম প্রেসার তৈরি করতে, তার চেয়ে বেশি প্রেসার হবে না, হ্যাঁ, হবে। কারণ ভলিউম কমে যাচ্ছে। যখন তার জায়গা কমে মানে কি, গেছে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে মানে ভাইব্রেশন বেশি হয়ে যাচ্ছে, ওর বেশি প্রেসার তৈরি করতেছে। এটা যদি বেশি এর প্রেশার ক্ষেত্রে দিচ্ছে, দেখি, আগে আগে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা যদি ডিজেল ইঞ্জিন হয়, তখন এটা নকিং কিন্তু আমরা মানে বোধ ভাবে কনসিডার করতেছি, এটা পেট্রোল ইঞ্জিন হোক আর ডিজেল ইঞ্জিন হোক, কিন্তু নকিং যে একটা মানে প্রবলেম, সেটা নিয়ে আমরা কিন্তু এটা করতেছি। তো হুম, এই হুম, যদি এই ভলিউম বাড়লো মানে কমলো, প্রেসার বাড়লো, যদি এটা ডিজেল হুম, ইঞ্জিন না হয়, যদি পেট্রোল ইঞ্জিন হয়, তাহলে কি এটা মানে বেশি পরিমাণ প্রেসার দেবে তেলের, এটা করবে না? হুম, হুম, হুম। তো আগে ইগনিশন হয়ে যায়। হ্যাঁ, এটা একটা সমস্যা। তারপর বলছে ইমপ্রপার স্পার্ক প্লাগ, সহজ কথা,
স্পার্কিং দেওয়ার কথা কারণ ইঞ্জিনে তো এমন না যে 2 মিনিট পরে দেবে, 1 মিনিট পরে দেবে বা 30 সেকেন্ড পরে দেবে, এরকম না। এখানে মিলি সেকেন্ড, ন্যানো সেকেন্ডের কাহিনী এখানে, ঠিক না? এখন হ্যাঁ ওই হ্যাঁ কারণ এটা রোটেশন করতেছে, তো মানে আরপিএস এ চলতেছে, এর মধ্যে স্পার্ক গুলাকে যদি কোনোভাবে ইমপ্রপার হয়, সঠিক সময়ে সঠিকভাবে যদি স্পার্কিং না করে, তাহলে তো অবশ্যই এখানে নকিং হবে। অবশ্যই হ্যাঁ অবশ্যই তখন এখানে ইয়া হবে, নকিং হবে, ভাইব্রেশন হবে, ঠিক না? তারপর যে হুম ডিস্টার্ব হুম দ্য ফুয়েল এয়ার মিক্সচার, সহজ কথা। আমরা পেট্রোল ইঞ্জিনে এয়ার ফুয়েল মিক্সচার হবে না কার্বোরেটরে? হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এটা যদি মিক্সচারটা যদি মানে একটু কোনো সমস্যা থাকে, কোনোভাবে কোনো সমস্যা থাকতে পারে, মানে হতে পারে, যেমন কার্বোরেটরের কোনো সমস্যা হইলো, তখন দেখা যাচ্ছে এয়ার ফুয়েল মিক্সচারটা কম বেশি হয়ে গেছে। আবার হুম আমরা হুম ওই যে ভিভিটিআই ইঞ্জিনের কথা বলি, ওখানে মিক্সচারটা কোনো কারণে কম বেশি হতেই পারে। সেটা যদি ডিস্টার্ব হয় এয়ার ফুয়েল, তাহলে হুম তো অবশ্যই নকিং হবে। হ্যাঁ মেইন আমাদের কিন্তু যা কিছু ইঞ্জিনে করতেছি, এত প্রসেস, এত সিস্টেম, আমরা যে আমাদের ভালভ সিস্টেম, টাইমিং অথবা যেটাই করতেছি, বা কি বলে এয়ার এয়ার ফ্লো, আমরা ফুয়েল ট্যাঙ্ক থেকে যে ফুয়েল সিস্টেম, সবের মেইন কারণটা কিছু আছে আমার সঠিক সময় বার্ন করা, সঠিক সময় কনভার্সন, পাওয়ার স্টকটা পাওয়া, ঠিক না? হুম হুম সঠিক হুম সময়, একটা এক্সাক্ট সময় যদি পাই, তাহলে আমার যেটা আমরা ডিজার্ভ করি, যে টাইমে টু দা পয়েন্টে আমরা প্রেসারটা পাওয়া দরকার, তাহলে তো মানে যখন সিকোয়েন্স ঠিক থাকতেছে, তখন ইঞ্জিন ভাইব্রেট করবে না বা খুব কম করবে। কিন্তু সেই সময় যদি যারা যারা ডিস্টার্ব করবে, তাহলে তো নকিং তৈরি হবে, ইঞ্জিনের কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ এইটাই হচ্ছে কথা। আরেকটা কথা আছে এখানে, ভালভ ইমপিঞ্জিং, ইমপিঞ্জমেন্ট, ইমপিঞ্জমেন্ট, এটা এটা কথা কি বুঝছি? ইমপিচমেন্ট আর কি, ভালভে কোনো সমস্যা এটা বোঝা যাচ্ছে, কিন্তু ইমপিচমেন্ট কি? এটা হচ্ছে এত কিছু মানে মানে খুলে খুলে বলার কারণ কিন্তু আমাদের যাতে করে আমাদের হেল্প হয়, এটা তো কোনো সমস্যা নাই নাকি? মানে সময় একটু লাগুক। হ্যাঁ ঠিক- হ্যাঁ হ্যাঁ, ভাই আমাদের দেখা যায় এটা এমন ভাবে বুঝবো যাতে এখান থেকে প্রশ্ন আসলে ভালোই লিখতে পারি। হ্যাঁ চাকরি হোক বা না হোক একটা তৃপ্তি পাবো যে লিখছি। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো এখানে এই ইমপেজমেন্ট বলতে বোঝাচ্ছে আমরা ওই ভালভটা, আমাদের যে ইনটেক ভালভ, এক্সট ভালভ থাকে না, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হ্যাঁ কোনো মানে পুরোপুরি বন্ধ হচ্ছে না, মানে সিলিন্ডার যে পিস্টনটা আছে না, হুম তো এটা কোনো কারণে একটা সমস্যা হচ্ছে। দেখা যায় যে ওই প্রপারলি ঠিক সেটা। মতো সিটে বসতেছে না, ভালভ সিট আছে, অথবা হুম ঠিক হুম মাঝে বন্ধ হচ্ছে না। এর সিটে বসলে তো বন্ধ হবে, ঠিক না? হুম তো হুম এইটা হলো ইমপেজমেন্ট, ভালভ ইমপেজমেন্ট, মানে ভালভের যে পুরোপুরি বন্ধ না হওয়ার যে, অথবা যে সিলিন্ডার পিস্টনের সাথে যে ওই বিভিন্ন ধরনের ধাক্কার কারণে যে এটা সমস্যা হতে পারে না, হ্যাঁ পিস্টনকে পারে। ধাক্কা দিচ্ছে, তো এই নানা কারণে এই যে এই প্রবলেম হয়। হ্যাঁ, তো এটার কারণে ওই মূল কথা হচ্ছে ভালভটা সঠিকভাবে আর কি বন্ধ হতে না পারাটাই হচ্ছে ইমপিঞ্জমেন্ট, ভালভের ইমপিঞ্জমেন্ট। ঠিক আছে? যদি আমরা এইভাবে ঠিক আছে। সিলিন্ডারটা দেখি, এইভাবে কিন্তু একটা ইনটেক ভালভ, একটা এক্সস্ট ভালভ থাকবে। আর যদি এটা স্পার্ক হয় যেটা হোক, তো এখানে যখন পিস্টন ওঠানামা করতেছে, এটা তো ভালভ সিট কিন্তু বলা হয়, এটা কিন্তু ভালভের ফেস। এটা যখন সিটে বসে যায়, এটা সঠিকভাবে যদি বন্ধ না হয়, তার মানে অবশ্যই তার প্রেসার কম বেশি হবে, ঠিক হুম না? হুম তো হুম কারণ সঠিকভাবে না হলে কি ওর যদি যে ইঞ্জিনে হোক, পেট্রোল হোক আর ডিজেল হোক, তার কম্প্রেশন যে প্রেসারটা পাওয়ার কথা, সেটা আমরা পাবো না। আমরা যে ডিজেল ইঞ্জিনে কি 14 থেকে 24 বার আমাদের পাওয়ার কথা, তো এটা পাবো না, অবশ্যই কম পাবো। তো কম পাওয়ার কারণে হ্যাঁ আমাদের একটু বার্নিং হতে একটু কম সময় সময় নিবে। তখন দেখা যাচ্ছে হ্যাঁ যে প্রি ইগনিশন না হলে দেখা ডিলে ইগনিশন হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ সেটাও তো ভাইব্রেশন মানে নকিং সৃষ্টি করবে। এটা তাহলে এটার কথায় বোঝা গেছে, মানে সঠিকভাবে সঠিক জায়গায় বা ভালভ সিটে না বসাটাই হচ্ছে বলা হচ্ছে ইমপিজমেন্ট, ভালভ ইমপিজমেন্ট। ঠিক আছে? ঠিক আছে। তাহলে তাহলে নকিং এর কারণে যে সমস্যাগুলা,
তাহলে এটা নকিং কি হয় সেটা জানলাম, এরপরে সামারি করবো। এখন ইগনিশন ল্যাগ, ওই ইগনিশন ল্যাগ কথাটাই বোঝা যাচ্ছে, ঠিক না? হ্যাঁ ডিলে, আর কি ইগনিশনটা পরে হচ্ছে। হ্যাঁ ইগনিশন যখন হওয়ার কথা ওই পরে হয়ে গেছে, প্রি না হয়ে পরে হয়ে গেছে, মানে ডিলে হয়ে গেছে। তো এটাই বলতেছে বিটুইন দ্য স্লোটা তো এত। তাই এই কথা ডিলেটা হওয়ার মেইন কারণটা হচ্ছে এটা দুই ধরনের ডিলে হতে পারে, একটা ফিজিক্যাল ডিলে হতে পারে, একটা কেমিক্যাল ডিলে হতে পারে। ওকে। কিরকম? কারণ এই যে এখানে বলে দিচ্ছে যে অ্যাটমস্ফিক ভেপর মিক্সচারের ফুয়েল। তো যখন আমরা ফিজিক্যাল মানে কি, ফিজিক্যালি যে আমরা এই যে ফুয়েলটা যাবে সেটা কোনো কারণে ডিলে হতে পারে, কোনো কারণে। এখন দেখা যায় যে আমরা ডিজেল ইঞ্জিনের কথা বলি, তখন হাই প্রেসার পাম্পের ব্যাপার আছে। হাই প্রেসার পাম্পে সঠিক সময় কোনো কারণে একটু ডিলে হইলো, তখন সেটাও সমস্যা, সেটাও তো ডিলে। ডিলে সঠিক দিলে প্রেসার দিতে পারছে না হ্যাঁ, বা পাইপলাইন সমস্যা হচ্ছে। যে কোনো একটা সমস্যার কারণেই তো ওটা বলা হচ্ছে ফিজিক্যাল ডিলে। আর হচ্ছে কেমিক্যাল ডিলে। এখন আমরা জানি যে প্রত্যেকটা ইয়া ফুয়েলের ক্যালোরিফিক ভ্যালু আছে, সঠিক মাত্রা আছে। আর কোনো কারণে ফুয়েলটা ভেজাল, কোনো কারণে একটা মানে কোনো কারণে আর কি, যে ওই সময় যে কেমিক্যাল যে আমাদের ওটা কম হয়েছে বা বেশি হয়েছে কোনো একটা কারণে, তখন তার মধ্যে অবশ্যই তো ডিলে, মানে একটু দেরিতে একটা প্রবলেম হবে না? হ্যাঁ কারণ মনে করো যে কোনো কারণে মনে করো ডিজেল ডিজেল আমরা যদি লুব অয়েল একটা সাবজেক্ট আছে, লুব অয়েল বলতে হ্যাঁ লুব্রিকেশন সিস্টেম এটা। তো ওইখানে ওইখানে লুব মানে কিভাবে আর কি, আমরা তো জানি হচ্ছে ইয়া পাই, আমরা খনিতে ইয়া পাই, কিন্তু ওই যে কি বলে পেট্রোলিয়াম, হ্যাঁ হুম পেট্রোলিয়াম পাই। পেট্রোলিয়ামটা বিভিন্ন স্তরে তাপ দেয়, তাপ দিয়ে বিভিন্ন বিভিন্ন ভাবে সর্বস্তরে মনে করো পাইলো অকটেন, তার নিচের স্তরে মনে করো পাইলো পেট্রোল, তার নিচের স্তরে মনে করো পাইলো কেরোসিন, তার নিচের স্তরে মনে করো পাইলো ডিজেল, তার নিচের স্তরে পাইলো মনে করো কি বলবো আমরা যে লুব্রিকেটিং যে মোবিল ইউজ করি এটা, তার নিচে মনে করো পাইলো কি বলে ক্রুড অয়েল বা তার উপরে হইতে পারে, বা তার নিচে মনে করো পাইলো আমরা যে করি না, এই যে কি বলে পিচ পিচ হুম যে রাস্তায় করি, এই হুম। পেট্রোল, কালোটা। হ্যাঁ কালোটা, এই পেট্রোলিয়াম আমরা মূল এই অংশটা পাই, আমরা আকরিক যে বলি অন্যান্য ক্ষেত্রে। তো পেট্রোলিয়ামটা এইভাবে এইভাবে করে। তো এই ডিজেলের নিচের স্তরে কিন্তু থাকে সাধারণত ক্রুড অয়েল, হ্যাঁ, বা হ্যাঁ হ্যাঁ। কোনো কারণে এর পরিশুদ্ধতার কম বেশি হয়েছে, হতে পারে। হুম হুম। তো এই তখন হয়ে গেছে একটু ক্রুড হয় নাই, বা তার উপরে হয়েছে, বা ডিজেলের একটু চেয়ে একটু অন্যরকম, তখন কেমিক্যাল কম বেশি হলো না, যে তার হ্যাঁ ক্যালোরিফিক ভ্যালু তো এর চেয়ে কম বেশি হবেই অবশ্যই। হবে হবে হবে। পিওর ডিজেলের ক্যালোরিফিক ভ্যালু আর ওইটার কম বেশি অবশ্যই বেশি হবে, তখন তার ডিলে হয়ে যাবে না, যে যে সময় ওর বার্ন হওয়ার কথা ছিল সে সময় না হয়ে একটু পরে হচ্ছে, ঠিক না? হুম বুঝতে পেরেছি ভাই। ধরেন অসাধু ব্যবসায়ীরা দেখা যায় যে হ্যাঁ ওই বাংলাদেশে ওই এটা মালটা কমন কথা। বললো যে ডিজেল, হ্যাঁ যেটা ডিজেল না। হ্যাঁ, এই সময় একটা কথা বলি, এই কথা শুনে আমি পরশুদিন গেছি একটু মধু টধু কিনতে, যে একজন জাইতুনের তেল বেচেছে, ভাই এটা কত, 130 টাকা, ছোট্ট একটা, কিন্তু মানে ছোট বলতে মানে বেশি ছোট না, মনে হয়। আমি বলি 130 টাকা এতগুলা, আমি ভাই কয় অমুক তমুক বলতেছে, আমি বলছি লাগবে আপনার সাথে কথা বলে আমি না নেই, কারণ এখন আমি কয়েকদিন আগে টিভি দেখছি জাইতুনের তেল, অলিভ অয়েল তেল নামে সয়াবিন তেল বিক্রি করতেছে। হুম। গন্ধটাও কেমন লাগতেছে, তাই বলছে ভাই থাক ভাই আমি নিব না। এই যে ভেজাল দিতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দিলেই তো এখানে কেমিক্যাল দিলে হবে। তো এটা গেল হচ্ছে কেমিক্যালের এটা ইগনিশন দিলে গেল। ইগনিশন দিলে। নেক্সট হচ্ছে, আর তো এদিকে কিছু নাই, আর একটা এখানে বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে যে সেমি প্রোপেন্ডিং নিউক্লিয়াস ফ্লেম, এই কথাটা বোঝা যায়? না ভাই এটা কি? মানে এটা হচ্ছে এমন একটা ফ্লেম, হ্যাঁ অংশ যেটা বোঝাচ্ছে, তবে আর কি নির্দিষ্ট পরিস্থিতি মানে পুরো ফ্লেমটা আর কি ছড়িয়ে যায় না, মানে এটা একটা
এটা উদাহরণস্বরূপ বলি, যদি যেমন একটা কাগজ, হ্যাঁ, কাগজের মধ্যে যদি আমরা এখানে আগুন লাগাই দেই, কোনো একটা কোনায় আগুন লাগাই দেই, এটা ধীরে ধীরে পুড়বে কিন্তু। তো এইটা একটা প্রবলেম, যে একটা ফুয়েল আছে, ফুয়েলটাকে আমি আমি মানে চাপ দিয়ে আমি যেভাবে হোক আমি তো আমার কম্বাসন করানো লাগবে, সেটা পুরোটা পুড়বে না, না পুড়ে ও পুড়তেছে অল্প একটু বা একটু থাকি যাচ্ছে, এই কিছুক্ষণ বললাম না যে একটু অংশ থাকি যাচ্ছে, মানে ও পুড়তেই সময় বেশি নিচ্ছে। ওখানে তো মানে মিলি সেকেন্ডে ওখানে সময় লাগে, ওর মধ্যে জিনিসটা মানে বার্ন হইতে হবে এবং কম্বাসনের পাওয়ার স্ট্রোক দিতে হবে। তো ওই সময়ের মধ্যে ও বার্ন করার অ্যাবিলিটিটা নাই, কোনো কারণে এই প্রবলেমটা হয়েছে, সেটাই বলা হচ্ছে প্রোপাগেটিং মানে নিউক্লিয়াস অফ ফ্লেম। ওটা বার্ন হবে না তা হবে হবে, কিন্তু ওই একটা কাগজ যেরকম আছে না, একটা কোনায় আগুন লাগিয়ে দিলাম, ধীরে 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 সম্পূর্ণ পার হবে, ওটাও বার্ন হবে। দেখা যায় যে এখন বার্ন হলো না, পরের স্টকটা আসবে, তার পরের স্টকটা আসবে, তখন বার্ন হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রোপাগেটিং অন নিউক্লিয়ার, মানে নিউক্লিয়াস অফ ফ্লেম। এটা নিউক্লিয়াস মানে এটা প্রোপাগেটিং করতে কি সেমি প্রোপাগেটিং, একবারে না। কথা বুঝা গেছে? আর কি দেখা যায় ভাই, ইনজেক্টরের কাছে বা স্পার্ক প্লাগের কাছে খুব ভালোভাবেই তাড়াতাড়ি ওটা বার্ন হইলো, কিন্তু নিচের দিক থেকে একটু থাইকে গেল। হ্যাঁ, ওই যে বললাম না যে এটাকে যে কোনো একটা অংশ সিলিন্ডারের মানে ভিতরে কোনো একটা অংশ থাকি যাচ্ছে, থাকি যাওয়ার মেইন কারণটা হচ্ছে প্রবলেমটা এটা, যে যে ওইটাকে বলা হচ্ছে সেমি প্রোপাগেটিং নিউক্লিয়াস অফ ফ্লেম। যে ওই এক, কিন্তু আমার তো ওটা মানে ডিজারেবল না। আমার কথা হচ্ছে আমি এনাফ পরিমাণ আমি প্রেসার তৈরি করছি, কম্প্রেশন তৈরি করছি, আমার ফুল অয়েল পার্টিকেলটা আমার বার্ন হবে, কিন্তু হইল না। কিন্তু না হওয়াটাই এটা একটা সমস্যা। আচ্ছা, তারপর হচ্ছে এই যে হচ্ছে কেমিক্যাল প্রসেস ডিপেন্ডিং অফ দ্য নিউক্লিয়াস আপন হচ্ছে টেম্পারেচার, প্রেসার এন্ড এক্সাক্ট গ্যাস, ওগুলাই লিখছে আপন দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট এন্ড দ্যাট রিলেশনশিপ অক্সিডেশন অর বার্নিং। ওই যে সম্পূর্ণটা হচ্ছে টেম্পারেচার এবং প্রেসারের সাথে এটা মানে প্রপোর্শন সমানুপাতিক আর কি, এক্সস্ট গ্যাসের, যেটা আর কি আমরা কোএফিসিয়েন্ট ফুয়েলের আমরা করি, এটা রিলেশন হচ্ছে অক্সিডেশন এবং বার্নিং অর বার্নিং। কারণ একটা তো বার্ন হয়ে তেলের সাথে মানে টেম্পারেচারের সাথে প্রেসারটা আমাদের সমানুপাতিক না, টেম্পারেচার বাড়বে প্রেসার বাড়বে, ঠিক না? তো এইটা এটা এটা বলতেছে যে এক্সস্ট গ্যাসেস অলসো আপন দা, মানে এই সামারিটা একটু লিখে দিছে আর কি, তাছাড়া কিছু না। অক্সিডাইজিং বার্নিং, কারণ বার্ন হইলে তো অক্সিডাইজেশন হবে, তাই না? আর একটা প্রেসার বা বার টিডিসি, এই কথাটা একটু এখানেই বলে দিছে জিনিসটা। এটা হচ্ছে এই যে বলছে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, এই পয়েন্টে আমি ইগনিশন দিছি। এই যে বলতেছে যে পয়েন্ট এ ইজ spark plug, দা এটা কি দা শোজ দা এ পয়েন্ট কি, এটা স্পার্ক প্লাগের, এটা এখানে স্পার্কিং করবে, স্পার্কিং করে বি পয়েন্টে আসিয়া ফার্স্ট রাইজেস দ্য প্রেসার। এখানে যেহেতু আমরা আমাদের হয়তো মনে হচ্ছে যে এত দূর, এটা এত দূর না, এটা খুব একটা মনে করো 0.0 সেকেন্ডের মধ্যে স্পার্কিং করছে, আর এখানে আসিয়া এটা হচ্ছে বার্নিং টাইম, মানে ও তো বার্ন হবে তারপর তো প্রেসার ক্রিয়েট করবে, ঠিক না? তার আগে তো ও প্রেসার দেওয়ার কোনো মানেই নাই কোনো। তো এইখানে ইগনিশন দিচ্ছে আর বি পয়েন্টে প্রেসার তৈরি করতেছে। হ্যাঁ, তারপরেও কিন্তু প্রেসার এখানে কিন্তু সিলিন্ডার কিন্তু টিডিসি তে এখনো যায়ই নাই। কারণ হচ্ছে এটা ভালভ টাইমিং ডায়াগ্রামে আমরা দেখি, এরকম ভালভ টাইমিং ডায়াগ্রামে দেখি, যখন যদি দেখি দেখবো যে এরকম একটা অবস্থা। যখন এইখানে মনে করো ইগনিশন দিছে, এখানে আসতেছে মনে করো কম্প্রেশন, এইখানে আসি ইগনিশন দিছে, এটা হচ্ছে টিডিসি। তো আসিয়া এখনো যায়নি কিন্তু টিডিসি তে, এখানে আসি মনে করো পাওয়ার স্ট্রোক দিছে, মানে যেটা আমরা যে ফার্স্ট প্রেসার তৈরি করছে, ওটা তো দেখায় না কখনো। এখানে প্রেসার তৈরি করছে, কিন্তু প্রেসার তৈরি করতে তো একটা ম্যাক্সিমাম প্রেসার আমার পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করা লাগবে,
ঠিক না? এই অপেক্ষা যাইতে আমাকে টিডিসি যাওয়া পর্যন্ত একটু সময় দেওয়া হইলো যে আরো প্রেসার তৈরি করা, আরো সঠিকভাবে বার্ন হয়ে এই টিডিসিতে আসে, তারপরে পাওয়ার স্টক দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এইটা ভার্ব টাইমিং ডায়াগ্রাম থেকে এইটাই আর কি, এটা এই যে বুঝে প্রেসার বার আর এটা টিডি, এটা আর কি দিচ্ছে, এটা একটু বলতেছি। এই টপ ডেড সেন্টারটাই এখানে সি, এটা তো এতটুকুই আর কি। কারণ এখানে মেইন কাহিনীটা হচ্ছে, যেহেতু আমাদের এইটা নিয়েই প্রবলেম, সঠিক সময় বার্ন ইগনিশন হওয়ার পর বার্ন হয় কি না, এবং এখানে যাওয়া না যাওয়া পর্যন্ত আমাদের বিভিন্ন সমস্যাগুলো তৈরি করে, এই জন্য এটা কার্ভ দেখা দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে ভাই। আর ইগনিশন ভেরি স্মল এন্ড দ্য লাইজ বিটুইন দ্য, এই যে এইটা কথা বলছে এখানে, যেহেতু এটা ভেরি খুব এটা স্মল না, এই সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ইগনিশন হয়, এই সময়টার মধ্যে আমাদের এই যে একদমই ক্ষুদ্র সময়। অবশ্যই ভাই এই চায়না রাশিয়ানরা পরমাণু ইঞ্জিন বানাচ্ছে ভাই। হ্যাঁ, ওরা কি আজব আজব জিনিস বানায়, চেষ্টা অনেক আছে। পরমাণু ইঞ্জিন বানাইলে ভাই অনেক তাড়াতাড়ি নাকি মঙ্গল গ্রহে যেতে পারবে, চাঁদে যেতে পারবে। আছে তো, পরমাণু সাবমেরিনটা আছে না, রাশিয়া যে সাবমেরিন, তো পারমাণবিক মানে পরমাণু দিয়ে চালায়, ইউরেনিয়াম দিয়ে চালায়। তবে ইলন মাস্কের সাথে একটা কথা শুনলাম, শুনিয়া আমার মানে উনি অবশ্যই একটা বিজনেসম্যান লোক, এটা মানতেই হবে। তো উনি এর আগে অনেক রিসার্চ করছে, আমরা হাইড্রোজেন ফুয়েলের কথা বলি না, হাইড্রোজেন ফুয়েল, নিউক্লিয়ার মানে নিউক্লিয়ার যে আমরা জ্বালানি হিসেবে, এগুলা দিয়া গাড়ি না বানায়া ব্যবসা শুরু করলো ব্যাটারি দিয়া, যেটা আগের যুগের। হ্যাঁ, তো তার মেইন কারণ হচ্ছে ও পড়াশোনা করে দেখছে যে আসলে হাইড্রোজেন ফুয়েল আমরা করে এটা পরিবেশ বান্ধব অমুক তমুক, কিন্তু অনেক সমস্যা। এইরকম হচ্ছে নিউক্লিয়ার যে কথা বলা হচ্ছে, এটাও অনেক সমস্যা আছে। ওরা এখন মানে ওগুলা অনেক সমস্যা আছে। এই প্রাইমিং জিনিসটা একটু বলো তো দেখি, প্রাইমিং বলতে কি বুঝো? হাওয়া ধরা ভাই। হ্যাঁ, ওই যে হাওয়া ধরে না, গ্রাম ভাষায় বলে। আমার ওই ছোটবেলায় পুকুর সেইটা মাছ ধরতাম, তখন আমার মাথায় করতে হাওয়া ধরছে। আচ্ছা, প্রাইমিং মানে হচ্ছে ভাই, দেখা যায় যে আপনার পাইপলাইনের বটমে প্রেসার যদি লো হয়, তখন বাতাস বুদবুদ আকারে থাইকা যায়। তো আমরা যে মূলত পাম্প গুলো ইউজ করি, এইটা কিন্তু এই যে সেন্ট্রিফিউগাল পাম্প, এরা হ্যাঁ, বাতাস টানতে পারে না, এটা টানে মেনলি লিকুইড। হ্যাঁ, হ্যাঁ, তো দেখা যায় তখন ওই এই যে আমি তো ভাই থিসিস করছি আমাদের আইইউবিটিতে, তখন আমার এই সমস্যাটা হইতো। আমি মুখ দিয়ে টান দিয়ে তারপর পানি বের করতাম আর কি, বাতাস বের করে দিতাম। তো তখন এই বাতাস যদি থাকে বুদবুদ আকারে, তখন পাম্প চলবে কিন্তু আপনার দেখা যায় পানি উঠবে না। তো এই সমস্যাটা দূর করার জন্য মূলত পাইপের যে এক্সজস্টটা আছে আর কি, যেখান থেকে পানিটা বের হবে ইনটেক থেকে টাইন, ওই এক্সজস্টে পানি লোড করে দেওয়া হয়, যাতে যদি ভিতরে বাতাস থাকেও ওই পানিটা দ্বারা বাতাসটা বের হয়ে যাবে, পানি দ্বারা পূর্ণ হবে, এবং যদি পাম্প চালায় পাম্পটা চলবে। হ্যাঁ, হ্যাঁ, কনসেপ্টটা মোটামুটি এটা অনেকটা এটাই, কিন্তু কথাটা হচ্ছে হ্যাঁ যে এখানে আমাদের যে ইউজ করতে হবে যে কথাগুলা, সে এই কথাগুলাই আমাদের ইউজ করতে হবে জাস্ট একটু ইঞ্জিনিয়ারিং টার্মে আর কি, যে যখন আমাদের ইমপ্লেয়ার ঘোরে, এটা ইমপ্লেয়ার না, এটা পাম্পে, হুম 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 যদি এটা পাম্প ভাবি, এটা হচ্ছে সাকশন, এটা তো এখানে তো এই ইমপ্লেয়ার ঘুরতেছে, ঠিক না? হ্যাঁ তো হ্যাঁ ইমপ্লেয়ার এখানে ঘুরতেছে, তো আমি যদি পানি না দিই, যদি আমি না দিয়ে আমি ইমপ্লেয়ারটা ঘোরাচ্ছি, তখন কিন্তু আমার এখানে এয়ার হেড তৈরি হবে, কিন্তু এয়ার হেড তৈরি হবে, এখানে কিন্তু ওয়াটার হেড তৈরি হবে না। আর কথা না হচ্ছে এয়ার হেড যখন তৈরি হবে, তখন কিন্তু ওয়াটার উঠবে না। কেন? কারণ না না এয়ার হেড যখন তৈরি হবে, ওর প্রেসার আর ওয়াটার হেডের ওয়াটার তোলার মতন ওই রকম প্রেসার ও তৈরি করতে পারে না। পারে না। অবশ্যই, কারণ এটা তো ভ্যাকুয়াম না, ভ্যাকুয়াম করে নাই, ও ঘুরিয়ে একটা প্রেসার হেড তৈরি করতেছে। আমরা এই যে বার্নৌলির সূত্রের মধ্যে আসবে, এগুলা কিছুক্ষণ পরে আসবে। তো এখানে ওই এই জন্য কি করবো, আমরা পানি দেই, পানি দিয়ে 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 ফিল করে যাই,
পানিটা ফিল করে দেয়, একবারে কেচিং থেকে শুরু করে একে শেষ পর্যন্ত ফিল করে। তখন কিন্তু আর এয়ার হেড নাই, সম্পূর্ণটা এয়ারটা বের করে দিচ্ছে কিন্তু, দিছি না? তখন দিয়ে ওই মুখ বন্ধ করে দিছি, মুখ বন্ধ করে দিয়ে আমরা তখন কি করলাম, ইম্পেলারটা ঘুরাইলাম। হ্যাঁ, ইম্পেলার ঘুরাইয়া তখন কিন্তু ও বাতাস নাই, তখন ওয়াটারকে ও টানতেছে, ওয়াটার হেড তৈরি করতেছে। তখন ওয়াটারের এখন যদি আরো ভিতরে যদি যাই, ওয়াটার পার্টিকেল আর এই ও নিচে যে যে তুলতেছে যে সাবস্টেন্সটা সেটাও তো ওয়াটার। তাহলে ওই পার্টিকেল টানে উপরে তুলতেছে, তাহলে এই ঘূর্ণনের পরে যে প্রেসার হেড তৈরি করছে যে ওয়াটারের, সেই ওয়াটারটা টেনে তুলতেছে। যদি পানি না থাকে অন্য ফুয়েল দেয়। এখন এর চেয়ে কিন্তু বেশি যদি ভারী ভারী মনে করো মধু দিল, পানি দিয়ে মধু দিল, তাহলে মধু উঠবে না কিন্তু। না না, পানিটা উঠে যাবে উপর থেকে। হ্যাঁ, পানিটা উঠে যাবে, উঠে যায়, মধু আর উঠবে না। কারণ কি, ও মধুর প্রেসার হেড তৈরি করা হয় নাই। তখন আরো উচ্চ প্রেসার লাগবে। উচ্চ প্রেসার বলতে এখানে তৈরি করা সম্ভব না, কারণ এখানে তো ভ্যাকুয়াম। হ্যাঁ, আমাদের রেসিপ্রোকেটিং পাম্পে ভ্যাকুয়াম হেড তৈরি হয়, তখন ভ্যাকুয়াম প্রেসার তৈরি করে। এখানে তো ভ্যাকুয়াম প্রেসার তৈরি করা সম্ভব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই জন্যই আমরা প্রাইমিং করি। এখন যেটাই করি আমরা আমরা ঠিক মনে করো যে আরেকটা তাহলে কথা বলি, ওই আমরা ইনজেক্ট করি না, ইনজেক্টর আমরা কি বলে ডিজেল ইঞ্জিনে ইনজেক্ট করি। এখন কোনো কারণে তুমি কখনো কি এরকম মানে দেখছো যে মনে করো এই পাওয়ার টিলার গুলো চালায় না, সেখানে ডিজেল শেষ হয়ে গেছে, শুনছো কখনো? বা বড় বড় গাড়িগুলা যে গাড়ি যাচ্ছে না, তেল শেষ হয়ে গেছে ডিজেল ইঞ্জিনের, শুনছো? হ্যাঁ, শেষ হইতে পারে। শোনো শোনো শোনো, যদি কখনো শেষ হয়, ও আর তেল দিলে আর ওই গাড়ি চলবে না। কথা বুঝাইতে পারিনি না? এই দেখো, মনে করে এখানে ইনজেক্ট করতেছে, কি ইনজেক্ট করতেছে? ডিজেল ইনজেক্ট করতেছে, ঠিক আছে? তো এখানে মনে করো এটা ট্যাঙ্কার, ডিজেল ট্যাঙ্কার। তো এখানে ডিজেল দিচ্ছে, তো এখানে ও প্রেসার দিচ্ছে কিন্তু ডিজেল প্রেসার পাম্প করিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো ডিজেল যখন কোনোভাবে যদি শেষ হয়ে যায়, আর ইনজেক্টর আর কাজ করবে না। ওর স্টিম যে ওর মানে ইনজেক্টরে স্টিম থাকে এরকম ভাবে, এই স্টিম আর উঠবে না, কারণ প্রেসার আসবে তখন বাতাসের, বাতাস দিয়ে আর ডিজেল আর আসবে না। তখন সেটা খুলতে হবে, খুলে তারপর ইনজেক্টর টেস্টিং মেশিনে যে ফিল আপ করে ডিজেল, মানে এই নজেল পর্যন্ত কমপক্ষে থাকতে হবে ডিজেল, কমপক্ষে ট্যাঙ্ক থেকে এই লাইন পর্যন্ত, ঠিক আছে? তারপর ওটাকে আবার সেট করতে হবে, বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। একদম এমপিটি করা যাবে না আর কি, তাইলে বাতাস দিয়ে পূর্ণ হইলে কাম সারা হবেই না, আর ইনজেক্ট হবেই না। তো এইটাও এটা কারণ, এটাও মানে একটু পার্থক্য আছে, কিন্তু এরকমই। হ্যাঁ হ্যাঁ। তো এখানে তো ভাই আবার দেখা যায় এক্সজস্ট যেখানে ইনজেক্টরের মুখ দিয়ে তো আবার ইয়াটা রিফিল করা যায় না, কিন্তু পানির ক্ষেত্রে তো এটা করা যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো অনেক হাই প্রেসারের এই স্টিম গুলো ইউজ করা হয়, মানে হাই প্রেসারের আসিয়া এই জায়গাগুলোতে একটু এই জায়গাগুলোতে প্রেসার দেয়, কারণ হাই প্রেসার পাম্প দিয়ে প্রেসার দেয়, তখন এই স্টিমটা মানে ভাসি ওঠে বা সরে যায় স্প্রে করে। হ্যাঁ, কিন্তু এখানে এয়ার আসি তো এই প্রেসারটা তৈরি করতে পারে না। না না না, তো ওই তাহলে এটা চালাতে গেলে কি লাগবে? ডিজেল লাগবে। কারণ ওই ডিজেল প্রেসার তৈরি করতেছে, ডিজেলের ওই প্রেসারের কারণ বাতাস দিয়ে হচ্ছে না, বাতাসও তো ওই প্রেসার তৈরি করলেও তো কাজ করতে পারছে না, কারণ অনেক ফ্যাক্টর আছে। কারণ এটা তো লিকুইড, ওয়াটার যদি হচ্ছে লিকুইড, এটা কম্প্রেস হবে না। আর যদি এয়ার হয়, এয়ার হচ্ছে কম্প্রেস হবে, ঠিক না? হ্যাঁ, তো এটা 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 একটা এটা একটা এটা একটা কারণ যে হেড তৈরি করা। নেক্সট হচ্ছে মানে এটার কথা বলতেছে পাম, এই যে ভলিউড, এই ভলিউড full of water, thus water is the impeller starts the moving the water, it starts the moving and follow the establishment.
যখন এটা করতে পারবে, এই ভলিউট করতে পারবে, তখন এই ভলিউট মানে সর্বি লাগাল আর কি, পাক তৈরি করবে। মানে কথা হচ্ছে যে যখন আমরা পানি দেবো, তো পানির ওই প্রেসারটা তৈরি করে পাক তৈরি করবে না ইম্পেলার দিয়া হ্যাঁ হ্যাঁ কেসিং এ। তো কিন্তু হ্যাঁ বাতাস দিলে হবে না, অর্ডার দিতে হবে। এটা তারপরে মুভিং করবে, এটাই দিয়ে এস্টাবলিশ করা হয়। আর নেক্সট হচ্ছে লিকুইড ইন্টার্স দ্য সাকশন এন্ড সেন্ট্রিফিউগাল পাম্প ইজ এন্টার এন্ড এনার্জি ইজ প্রসেসেস অ্যাটমিক প্রেসার। সহজ কথা, মানে যখন যেটা সাকশন করা হয় সেন্ট্রিফিউগাল পাম্পের মধ্যে, তখন এই যে এই প্রসেসটা অ্যাটমস্ফিরিক প্রেসার সাকশন ট্যাঙ্ক ইজ ওয়াটার ফর দ্য সেন্ট্রিফিউগাল পাম্প। এই কথাটা বুঝছো? এটা কি ভাই বলছে অ্যাটমসফিয়ারিক প্রেসার যে বেশি প্রেসার লাগবে এরকম কিছু? হ্যাঁ, মোটামুটি ওইরকম, ওইরকম সাকশন করার জন্য, কারণ ওটা তো সাক করবে, ওটারটাকে হ্যাঁ সাক, হ্যাঁ মানে প্রেসার। তো এটা সেলফ যদি প্রাইমিং হয় আর কি, অ্যাটেন দ্য ইনিশিয়াল প্রাইমিং ইজ ক্লাসিক অ্যাসিড মাস্ট বি। মূল কথা হচ্ছে এইটা, যে প্রথমে যাই করো, যে প্রেসারে তৈরি করো, এটা করার জন্য বাতাস জায়গায় পানি দিয়ে সেন্ট্রিফিউগালের এনার্জিটা মানে তৈরি করতে হবে, যেটা অ্যাটমিক প্রেসারের চেয়ে বেশি অবশ্যই তৈরি করার জন্য আমরা দিচ্ছি। আর সেটা হুম অবশ্যই ম্যানুয়ালি করতে হবে। এটা ম্যানুয়ালি করেই, এটা ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি পানি দিয়ে ফিল করতে হবে। হ্যাঁ 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 আরেকটা হচ্ছে রানিং ইন এয়ার ইজ হোয়াট উড প্রোডিউস অনলি দ্য স্মল। এই যে যে কথাটা এতক্ষণ থেকে বললাম, এইটাই কথা বলতেছি এখানে, যে উড দে প্রোডিউস অনলি দ্য স্মল হেড। যখন এয়ার হয় তখন কিন্তু এটা পারে কিন্তু হচ্ছে স্মল হেড তৈরি করতে পারে, স্মল হেড হুম। প্রেসার। প্রেসার আমরা তাহলে কিন্তু তো প্রেসার, হ্যাঁ, আমরা কিন্তু প্রেসারকে হেডে তো কনভার্ট করে আমরা বার্নৌলির সূত্রটা ধরে সবগুলো ইউজ করতেছি এই হ্যাঁ লিকুইড হ্যাঁ পাম্পের ক্ষেত্রে। তো ক্যান নট ক্রিয়েট দ্য এই যে নেসেসারি ডিফারেন্সিয়াল হেড ওয়াটার, ঠিক আছে? তখন তো তৈরি করতে পারে বিটুইন দ্য শাম্প, মানে ওই শাম্প মানে ইয়া থেকে আর কি, বটম থেকে। তো পাম্প ইনলেট ইজ এই যে ডেনসিটি, এই যে ইনলেট অ্যাজ দ্য ডেনসিটি অফ এয়ার ইজ মাস লেস, ডেনসিটি লেস না ওয়াটারের চেয়ে, হ্যাঁ 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 সো পাম্প ডাজ নট ওয়ার্ক প্রপারলি, ঠিক আছে? ড্রাই রানিং এন্ড পাম্প ইজ এই যে ড্যামেজ দ্য সেলভেজ, মানে পুটস দ্য পাম্প, মানে কাজ করতে পারবে না আর কি। তার এর কারণেই তো এই যে এই কথাটা এখানে লিখে দিছে আর কি। যখন এয়ার প্রেসার ওয়াটার প্রেসারের চেয়ে মানে হাই হেড, ওয়াটার প্রেসার হেড যে যখন এয়ার প্রেসার হেড কম, শর্টকাট, এই কথাটা মাথায় রাখলেই হ্যাঁ শেষ। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে কি, ডেনসিটি, এর ডেনসিটি হুম অবশ্যই ওয়াটার ডেনসিটি কম, তো উঠবে না তো, কম উঠবে না না তো, এই কথাটাই বলছে। আর এই যে আরেকটা কথা হচ্ছে কেভিটেশন, এখানে অনেক একটু মজার বিষয় আছে। কেভিটেশনটা, হ্যাঁ, কেভিটেশন বুঝি কি, কি বলতে কেভিটেশন বলতে কি বোঝায়? ওই যে দাঁতের ভাই মনে আপনার কেভিটি আছে না একটা, হ্যাঁ দাঁতের মনে একটা কেভিটি না কিরকম একটা আছে না? দাঁতের ক্ষয় হওয়াটাকে বোঝায় ক্যাভিটি হ্যাঁ সম্ভবত। আর এখানে ক্যাভিটেশন ওই যে ভাই বাতাস বুদবুদ যদি থাকে হ্যাঁ ওই ওয়াটার পাইপের ভিতরে, তো হ্যাঁ এটা তো আমরা তো টারবাইনে স্প্রে করব। এই টারবাইনের ব্লেডে যাইয়া ওইটা ওই বুদবুদটা দেখা যায় বড় ধরনের একটা সমস্যা করবে বা এক ধরনের ক্ষয় করোশন করবে আর কি। হ্যাঁ, ঠিক আছে। সেন্ট্রিফিউগাল পাম্পের যে কেভিটেশনটা, এটা বলতে আসলে কি বোঝাচ্ছেন? আচ্ছা, এই ক্যাভিটেশনটা মূলত ভাই ওই যে ইম্পেলারে আপনি বুঝাইলেন না, হ্যাঁ ওই ইম্পেলারে যখন ও আপনার বাতাস টানবে ওই বাতাসের ভিতরে যদি বুদবুদ থাকে ওই ইম্পেলারে আঘাত করবে, তখন ইম্পেলারে ক্ষয় হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কথা ঠিক আছে। আর একটু ডিপলি জানি, হ্যাঁ, সেটা হচ্ছে হুম আমরা যখন এই যে চিত্রটা আঁকি, আমরা যতক্ষণ মনে করি ইম্পেলার ঘুরতেছে আর এটা পাম্প, সেন্ট্রিফিউগাল পাম্প, যখন এইটা ইম্পেলারটা মনে করছে খুব জোরে ঘুরতেছে, একটা তো নির্দিষ্ট একটা আরপিএম এ তো ঘোরে বা আরপিএস এ ঘোরে, ঠিক না? হ্যাঁ তো এখানে হ্যাঁ যখন হ্যাঁ খুব জোরে ঘুরবে, কিন্তু জোরে ঘোরা ভালো কথা, কিন্তু এই অনুযায়ী মনে করো ওয়াটার সাপ্লাই হচ্ছে না। ওয়াটার এই যে এখানে শাম থাকে বলো বা মনে করো যে সার্ফেস থেকে ওই হিসেবে ওয়াটার উঠতেছে না, ওই স্পিডে উঠতে পারতেছে না, যে কোনো কারণে হয়তো হুম ডেনসিটি
কারণে হতে পারে। তো তো এটা ঘুরতেছে, তখন এর মধ্যে একটু গ্যাপ তৈরি হবে, কিন্তু ভ্যাকুয়াম তৈরি হবে, কিন্তু এই কথাই বলতেছে এখানে। এই ইম্পেলার rotating fast, and if there is inlet suction is supply, liquid may not fulfill the volume behind the impeller blade. ঠিক আছে? তো যখন এটা ঘুরতেছে, খুব জোরে ঘুরতেছে, ফাস্ট ঘুরতেছে, তখন এই ব্লেডের মধ্যে, কারণ পর্যাপ্ত পরিমাণ, যত পরিমাণ ঘুরতেছে তত মানে ওয়াটার হেড তৈরি করতেছে, তত প্রকার ওয়াটার সাপ্লাই হচ্ছে না। তাহলে এখানে এই ব্লেডের পিছনে হবে না, ভলিউম তো একটা হবে না। হ্যাঁ 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 সেটা তো ধরেন ভাই, হ্যাঁ এই যে আপনার বটম যে পাইপটা, এটা এমন একটা জায়গায় রাখা হয়েছে যেখানে আপনার পানি কম। তো হ্যাঁ পানি কম হইলে তো প্রেসার কম। হ্যাঁ হ্যাঁ, তো প্রেসার কম, কিন্তু এখন আমাদের ইম্পেলারে তো পর্যাপ্ত পরিমাণ ওই প্রেসার পাচ্ছে না, দেখা পানি টানতেছে, তখন এই সমস্যাটা হবে। কিন্তু যদি এটা গভীর থাকে, তখন তো পানির প্রেসার বেশি থাকবে, যত বেশি স্পিডে ঘুরবে তত তাড়াতাড়ি নিতে পারবে, তখন আর এটা হবে না, এই সমস্যাটা হবে না। তখন হাই প্রেসার যে ওয়াটার যে সাকশন, এটার কথা আসতেছে কিছু পরে, তখন হেডটা বেশি পাবে, তখন প্রেসারটা হ্যাঁ সুন্দরভাবে পাবে, সুন্দরভাবে ঘুরবে, হ্যাঁ ক্যাভিটেশন কম হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। নেক্সট হচ্ছে বলছে যে cavitation occurs when the liquid pressure given the location is reduce the vapor pressure। এই কথাটা যদিও সিম্পল মনে হচ্ছে, কথাটা একটু এখানে দেখো কথাটা। তো এখানে এই কথা, এটা এটা বোঝাচ্ছে, এইটা দেখো, এই ভ্যাপর প্রেসার, এখানে একটা খুব মানে সুন্দর একটা কথা আছে, ইনফরমেশন আছে। ভ্যাপর প্রেসার আর লিকুইড প্রেসার, লিকুইড প্রেসার যে যদি বেশি হয়, ভ্যাপর প্রেসারটা যদি বেশি হয়, তাহলে কিন্তু ক্যাভিটেশন হবে, কথা ঠিক। হুম 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 তো এইখানে আমার কথা প্রশ্ন হচ্ছে, ভ্যাপর হতে, একটা ওয়াটার ভ্যাপর হতে কত টেম্পারেচার লাগে? 100 ডিগ্রি ভাই। 100। আচ্ছা, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি ওই ইম্পেলের মধ্যে হওয়া সম্ভব বা হয়? না। এটা তো একটা খুব কনফিউশন ব্যাপার না, যে এখানে ভ্যাপর প্রেসার হওয়া লাগবে, যদি এটা আবার লিকুইড প্রেসার হচ্ছে, অবশ্যই তখন ভ্যাপর প্রেসারটা বেশি হবে। এখন কথা হচ্ছে, হ্যাঁ আমরা কিন্তু ওই এসটিপি বা এনটিপি আমরা জানি না, হ্যাঁ, স্ট্যান্ডার্ড টেম্পারেচার স্ট্যান্ডার্ড প্রেসার, হ্যাঁ, প্রেসার। ন্যাচারাল টেম্প, এগুলা জানি না। তো এগুলাতে কি বলে যে এক অ্যাটম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এক অ্যাটম হচ্ছে এটা প্রমাণ, মানে স্ট্যান্ডার্ড, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো আমার কথা হচ্ছে এখানে, মানে এই পাইপ ইম্পেলারের ভিতরে, ভিতরে তো এক অ্যাটম প্রেসার থাকবে, এটা কি বলেছে? হ্যাঁ, ঠিক না? অ্যাটমিক প্রেসার কি? এটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট মানে পরিবেশ, এনভায়রনমেন্টের আমাদের অ্যাম্বিয়েন্ট পাবে, স্ট্যান্ডার্ড, ঠিক না? হ্যাঁ হ্যাঁ কিন্তু ইম্পেলারের ভিতরে বা কেসিং এর ভিতরে বা পাইপের ভিতরে এটা থাকবে, এটা তো কোনো না, কথা না, ঠিক না? না, কমবে। কথার কথা আমি ধরলাম, পাইপের ভিতরে হাফ এটিএম অ্যাটমিক প্রেসার আছে, হাফ। হুম হুম তাহলে পানিটা হুম। কিন্তু ভ্যাপোরাইজেশন হইতে কিন্তু আর 100 ডিগ্রি সেলসিয়াস দরকার নাই, তখন তখন 50ই হবে। 50 হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ ঠিক এইটাই হচ্ছে কথা। যখন এটা পাইপের ভিতরে থাকতেছে, তখন কিন্তু অ্যাটমিক প্রেসার কম হওয়ার কারণেই অল্প টেম্পারেচারেও ভ্যাপোরাইজেশন হয়ে যাচ্ছে। তখন ওই লিকুইডের যে প্রেসারটা ছিল, তার চেয়ে বেশি প্রেসার তৈরি করতেছে না, হুম। তখন ভ্যাপর হয়েছে। ভ্যাপর হলেই তো আমাদের ক্যাভিটেশনের প্রবলেম, এটাই তো আমাদের হ্যাঁ সমস্যা, এটাই সমস্যা না, হ্যাঁ এটাই সমস্যা। হ্যাঁ কারণ এরা যখন হবে, তখন বাবলস তৈরি করবে, বাবলস তৈরি করবে, কি আবার কি করবে, বিভিন্ন সময় যখন প্রেসারের একটু কম বেশি হবে, সেটা বাবলসটা কলাপস করবে, কলাপস করলে কি হবে, এই ব্লেডের মধ্যে মানে থ্রাস্ট তৈরি করবে, অনাকাঙ্ক্ষিত একেবারে অত্যধিক প্রেসার তৈরি করবে, তখন ডিকে ক্ষয় হবে, হ্যাঁ, হাতুড়ি পিটার মতন ক্ষয় হবে, ধীরে 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 ব্লেডটার লাইফ টাইম কমে যাবে, ঠিক আছে? ভাই, এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসারটা কমলো কেন? নরমাল ধরেন, নরমাল পুকুরে পানিটা আছে, এটা 1 অ্যাটমিক প্রেসারে আছে, হ্যাঁ কিন্তু যখন পাইপে ঢুকলো, হ্যাঁ এটা কমার কি কোনো রিজন আছে, কোনো ব্যাখ্যা আছে?
ওই যে কিছুক্ষণ আগে যে ইম্পেলার ঘুরলো না, ইম্পেলার ঘুরতেছে হ্যাঁ না, ও তো টেনে তুলতেছে, ঠিক না? হ্যাঁ 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 এখন টেনে হ্যাঁ তুলতেছে, এর কারণে কি পাইপে ওই যে যেটা পাইপ বলতেছো যে পুকুরের কথা বলছো, ওই হুম হুম পুকুরের ক্ষেত্রে ওই প্রেসারটা যদি এটা পুকুর সারফেস ধরি, হ্যাঁ, হ্যাঁ আমরা অ্যাটম বলবো কি সারফেসের এত অ্যাটম চাপে আছে, ঠিক না? হুম 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 উপরে পুরোটা উপরে, বায়ুমণ্ডল পুরোটা কিন্তু কিন্তু আমরা টপে পানি কি উপর থেকে নিচ্ছি? না আমরা নিচ থেকে নিচ্ছি কিন্তু। বটম বটম থেকে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা তো পাইপের ভেতর দিয়ে চলে যাচ্ছে, একটা আলাদা রকম একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে ওখানে, হুম 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 ঠিক না? যদি যদি হ্যাঁ সবখানে অ্যাটমিক প্রেসার সমান থাকতো, তাহলে তো ভ্যাকুয়াম প্রেসার তৈরি করা সম্ভব হইতো না, তারপর প্রেসার বাড়ানো সম্ভব হইতো না, কিছুই হইতো না, কারণ এটা তো অন্য একটা সিস্টেমের মধ্যে চলে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ 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 বুঝতে পেরেছি। আর একটা কথা হচ্ছে, এখানে আরেকটা এখানে কথা আছে, কই চলে যাচ্ছে কই, এখানে কি মিস হচ্ছে? এই যে এখানে, এই যে এখানে, এটা কি কোথাও সেপার আসবে না তো? আচ্ছা, এখানে আরেকটু আছে, হ্যাঁ, এখানে আরেকটু আছে, জিনিসটা আছে, এইখানে মনে হয় আসতেছে এই কথাটা, হ্যাঁ, হ্যাঁ 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 এখানে এখানে আচ্ছা, ওটা আসতেছে না যেহেতু, ওটা একটু পরে আসতেছে। এই হয়েছে ভাই ইফেক্ট অফ দা এয়ার ভেসেল, ওভারল্যাপ হয়েছে হ্যাঁ, একটু ওভারল্যাপ হয়েছে বুঝছেন হ্যাঁ, স্লাইডের আমি ভিতরে এইটাই তো ভাবতেছি, যেটা কোথাও হুম, হ্যাঁ নেট পজিটিভ সাকশন একটা আচ্ছা সমস্যা নেই ভাই যেটা বোঝ আহ আচ্ছা, ওটা একটু ওটা একটু পরে আছে, এটা হ্যাঁ হ্যাঁ, এটা ইফেক্ট অফ দা এয়ার ভেসেল, হ্যাঁ, এয়ার হুম ভেসেল হুম চিনি? হুম। না ভাই এয়ার ভেসেল হচ্ছে, আমরা আমরা তো এতক্ষণ বললাম হচ্ছে রেসিপ্রোকেটিং পাম্প কিন্তু শেষ হয় নাই, সরি, সেন্ট্রিফিউগাল পাম্প কিন্তু শেষ হয় নাই, না শেষ হ্যাঁ, হয় নাই তো ওটা আরো একটু পয়েন্ট আছে, ওটা যেটা আসতেছে না। তো আমরা এখন রেসিপ্রোকেটিং পাম্প আসবো। রেসিপ্রোকেটিং পাম্প কিন্তু রেসিপ্রোকেটিং ফোর্সে চলে, রেসিপ্রোকেটিং, হ্যাঁ রেসিপ্রোকেটিং মানে কেন্দ্র ওঠানামা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ তো এখানে এই যে এই প্রেসার, এটা হচ্ছে এয়ার ভেসেল, এটা হচ্ছে পিস্টন, এটা হচ্ছে মনে করো যে ভালভ, এটা ভালভ, তো এই যে মনে করো, এটা মনে করো যে এটা হচ্ছে ইয়ার রেসিপ্রোকেটিং পাম্প, হ্যাঁ। তো এইটা হচ্ছে এয়ার ভেসেল, এয়ার ভেসেল। এখন আমি যে পিস্টন দিয়ে পাম্পেই তো, এটাও তো একটা পাম্প না, এটা তো একটা পাম্প। হ্যাঁ হ্যাঁ রেসিপ্রোকেটিং তো পাম্প এখানে পাম্পটা যদি আমরা এয়ার ভেসেলটা কাট করে দিই, মনে করি এয়ার ভেসেলটা নাই, তখন কিন্তু দেখো, এটা কিন্তু কোনো এই যে তৈরি করা লাগে না, প্রাইমিং করা লাগে না, মানে ওয়াটার হেড তৈরি করা লাগে না, কারণ হচ্ছে এই কিন্তু ভ্যাকুয়াম প্রেসার তৈরি করতে পারে। আমরা ওই যে হ্যাঁ ইঞ্জিনের মধ্যে যেমন দেখি না, আইসি ইঞ্জিনে, হুম 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 যখন হুম পিস্টনটা ওঠানামা করে, এটা ভ্যাকুয়াম তৈরি করতে পারে, তখন ভ্যাকুয়ামের প্রেসারেই এখানে, ইনটেকটা ঢোকে হ্যাঁ, ইনটেক ইনলেট হচ্ছে। এখন দেখো তুমি, এইটা কিন্তু আপস এন্ড ডাউন বা লেফট এন্ড রাইট যাওয়া আসা করতেছে, যখন এটা মনে করো যে লেফটের দিকে আসতেছে, তখন তো প্রেসার দিচ্ছে, ফ্লুইড ফ্লো হচ্ছে, ঠিক না? হুম ফ্লো হুম হচ্ছে হুম না? হুম কিন্তু হুম যখনই এটা রাইটের দিকে যাবে, তখন কি হ্যাঁ ফ্লুইড প্রেসার দিবে? ও একটা না ভ্যাকুয়াম প্রেসার তৈরি করবে। তো হ্যাঁ এটার জন্য আমরা তো কন্টিনিউয়াস ফ্লো পাবো না কিন্তু, পাবো? না ধাক্কা পাবো না ধাক্কা কিন্তু। পাবো ধাক্কা পাবো। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায় হাফ হাফ সাইকেল এরকম আর কি, যে হ্যাঁ একবার পাচ্ছি না, পাচ্ছি না। তো এইটা একটা প্রবলেম না? একটা প্রবলেম না? হ্যাঁ তো এই হ্যাঁ প্রবলেমটা সলভ করার জন্য, কন্টিনিউয়াস ফ্লো রাখার জন্য এয়ার ভেসেলটা রাখা হচ্ছে। এয়ার ভেসেলটা রাখা হচ্ছে, আমরা বলতে পারি যে, মানে বলতে পারি যে ফ্লাইহুইল যেরকম, ফ্লাইহুইলে হুম কি হুম করে আইসি ইঞ্জিনে, যে একটা পাওয়ার স্ট্রোক পায়, আর তিনটা যে আর আগে সাকশন,
কম্প্রেশন, এক্সজস্ট, এই তিনটা কিন্তু ওইটা দিয়ে চালায় দেয় গতি হ্যাঁ, জড়তার কারণে। যে তো এই যে হ্যাঁ। ফ্লাইহুইলের কাজটা মনে করো এখানে এয়ার ভেসেলটা করে। যখন এখানে ওয়াটার এয়ার এয়ার দ্বারা পূর্ণ থাকবে। মনে করো এতটুকু এয়ার দ্বারা পূর্ণ আছে, এতটুকু, আর এগুলো ওকে, লিকুইড দ্বারা। ওই ধরেন তখন মনে ওয়াটার। করো, হ্যাঁ, তখন কি বাতাস, এটা যেহেতু এয়ার আছে, তাহলে এ তো মানে একটু কম বেশি হতেই পারে। হ্যাঁ, হুম, হুম, মনে হুম। করো যে যখন এটা এদিকে আসলো গেল, এখান থেকে পানি যখন এদিকে আসছে, তখন ভালভটা খুলে গেছে, তখন পানিটা ওই ল্যাগিং যেটা, সেটা কন্টিনিউয়াস ফ্লো রাখতেছে, দুইটা থেকে বের হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে এয়ার ভেসেলের কাজ। এটা এক নম্বর সাপোর্ট করতেছে, ফ্লো কন্টিনিউয়াস রাখতেছে, আবার এটা বিভিন্ন ফ্রিকশনও সমস্যাটা সলিউশন করতেছে। ভাই, হ্যাঁ, ভ্যাকুয়াম প্রেসারের সময় যে পানি বের হয়ে যাচ্ছে, এরপর তো ওটা ফাঁকা হয়ে যাবে না ভাই? না 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 না, আমি এখানে এখানে কি হচ্ছে স্লাইড দেখা যায় কি এখানে? যায় না, না? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। না না না, ওই এটা দেখা যাচ্ছে না। আমি এটা রাখছিলাম। আচ্ছা, ওটা আমি শেষে একটু দেখা দিচ্ছি। আমি ওটা পিকচার রাখছি, ওটা সুন্দরভাবে আচ্ছা, সার্চ দিলেও যে পাবা। তো ওইটা মানে শূন্য হয়ে যাবে না, ওইভাবে রাখা হয়েছে ওই জন্য। ওকে, 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 ঠিক আছে। আর কি দেখা যায়, প্রতিটা ভ্যাকুয়াম প্রেসার যখনই ক্রিয়েট হবে, ও পর্যাপ্ত পরিমাণ ওইখান থেকে ফ্লুইড দিবে, সাপ্লাই হ্যাঁ, করে দিবে। সাপ্লাই দিবে এবং কন্টিনিউয়াস ফ্লো রাখবে। হ্যাঁ, এটা কথা হ্যাঁ, হ্যাঁ। বলছে যে এয়ার ভেসেল ফ্রিকশন হেড ইজ, এই যে অ্যাক্সেলারেশন হেড decrease and work overcoming and resistance the suction delivery pipe যেটা আছে যে considerably the which resulted good continuous amount of work. এটার কারণে এটা ক্যালকুলেশন করে বা একটা ডায়াগ্রাম আমাকে দিছে। এই ডায়াগ্রামটা হচ্ছে এটা হচ্ছে যখন আমরা এয়ার ভেসেল লাগাই না, তখন এরকম ফ্রিকশন হেড তৈরি হচ্ছে, প্রচুর পরিমাণ একটা মানে ফ্রিকশন বেশি তৈরি হচ্ছে ওই যে রেসিপ্রোকেটিং পাম্পের মধ্যে। আর যখনই এটা লাগাই দিচ্ছি, হুম, হচ্ছে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে এখানে এই পরিমাণে এটা হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, ফ্রিকশন নাই বললেই চলে, এরকম একটা অবস্থা। এই ফ্রিকশন হেড উইথাউট এয়ার ভেসেল, ফ্রিকশন হেড উইথ দ্য এয়ার ভেসেল সাকশন স্লাইড। ঠিক আছে, এই ঠিক বেনিফিটটা আছে। আমরা পাচ্ছি। আর নেক্সট এটা হচ্ছে বলতেছে যে ইয়ার ইজ কানেক্টেড উইথ দ্য সাকশন স্লাইড ইজ ওয়ান। এই যে কোনখানে সেট করা হয় এয়ার ভেসেলটা, এই যে বলা দেখাই দিলাম না, ওয়ান এয়ার ভেসেল কানেক্টেড ইন সাকশন সাইড। সাকশন সাইডে একটা করা হয়, আর একটা হচ্ছে ডেলিভারি সাইডে সেট করা হয়। হ্যাঁ, কানেক্টেড আছে। হুম, হুম, হুম। আর হচ্ছে এয়ার ভেসেল এক দে, এই যে ফ্লাইহুইল, এই কথাটা বলছে। ঠিক আছে, আর নেক্সট ওকে। হচ্ছে কম্প্রেসর এত এত, এই যে এত ইজ প্রেসার ইজ ফ্লাকচুয়েট, এই যে এই কথাটা বলতেছে। বলছে যখন মোস্ট অফ দ্য প্রেসার ফ্লাকচুয়েটিং, দ্য ফ্রিকশন হেড ইজ লস বিকামস দ্য রিয়াক্টেঙ্গুলার কিসে ইজ দ্য প্যারাবোলিক। ওই যে ডায়াগ্রামটা আছে না, ওই ডায়াগ্রামটা ডিসক্রাইব হ্যাঁ, করছে। হ্যাঁ, হ্যাঁ। আর নাইট্রেটিং, ওইটা কি আসলো? আসে না। আচ্ছা, এই শেপার মেশিন আর প্লেনার, ওটা যেটা আসে নাই, শেপার মেশিন আর প্লেনার মেশিন। হ্যাঁ, শেপার মেশিন আর প্লেনার মেশিন কি ধারণা আছে তখন বলতে বাবা? ভাই, শেপার কি কাটে? না, ওই 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 শেয়ার না, এটা শেয়ার না, এটা ওই আচ্ছা, হ্যাঁ। এখানে আপনার হচ্ছে একটাতে হচ্ছে ভাই, ইয়া ওয়ার্ক পিস স্থির থাকবে, কাটিং টুল কাটবে, আর আর প্লেনারটায় হচ্ছে আর কি একটা আর অপোজিট থাকবে আর কি। এখানে আসলে মূলত শেপার আর প্লেনারটার পার্থক্যটা করা হয় কাটিং টুল মুভেবল আর কাটিং টুল স্টেবল, এটার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, একটা জবের আমরা পজিশনটা কি রকম রাখবো, এবার হুম, সাইজ হুম, কি হুম। রকম, এটা হ্যাঁ, মানে
এটা চিত্র হইলে বা ফিগার থাকলে খুব ভালো হতো। তো এই মূল কথা হচ্ছে এটা স্টেশনারি কোনটা স্টেশনারি না, কাটিং টুল কিরকম, হ্যাঁ, র্যাম ব্লক ইট ইউজ ফর দ্য শেপিং দ্য মাস স্মলার ওয়ার্ক। এই শেপারটা স্মলার ওয়ার্ক, হ্যাঁ। শেপার মেশিন ইজ দ্য কাটিং টুলস টাইম, হ্যাঁ, সহজ কথা। এর বিপরীত গুলো ওগুলা কিন্তু মানে এই যে প্লেনার মেশিন আর লাইট মেশিন, সহজ কথা এদিকে। আর নাইট রাইডিং একটু বলি ভাই, আমাদের ল্যাবে ছিল এগুলো না? আমাদের এই একটা মিলিং মেশিন ছিল, এগুলা শেপার মেশিন প্লেনার মেশিন নাই। প্লেনার মেশিন ওটা কি একটা মেশিন ছিল, সেটা মেবি প্লেনার নাইলে এটা প্লেনার নাইলে মিলিং, যে কোনো একটা আর কি, ওইভাবে কাজ করে দেখা। লেদ তো ছিল, লেদ মেশিন ছিল, লেদ ছিল, লেদ ছিল। নাইট রাইডিংটা এটা মূল কথাটা হচ্ছে আমরা যে কোনো ম্যাটেরিয়ালস আমরা যদি রেঞ্জ টেন্স তৈরি করে না, শক্ত করে আর কি। তো এটা কিন্তু আমরা কাস্ট আয়রনকে বিভিন্ন প্রসেসিং করে নাইট রাইডিং কার্বো রাইডিং বিভিন্ন ধরনের প্রসেস করে তার হার্ডনেসটা বাড়ানো হয়, হ্যাঁ। তো মনে করো এই যে কাস্ট আয়রনটা হিট দিছে, হিট দিয়ে এর উপরে নাইট্রোজেন এই সারফেসের মধ্যে মনে করো সারফেসের মধ্যে নাইট্রোজেন দিছে, হ্যাঁ, নাইট্রোজেন দিয়ে সেটা প্রসেসিং করছে, ঠান্ডা করছে, বিভিন্ন তেলে ডুবাইছে, এরকম একটা প্রসেসিং করছে। কারণ আমরা তো জানি যে যে কোনো ইয়াকে আমরা যদি মেটালকে হট করি, সেটা যদি হঠাৎ করে আমরা ঠান্ডা করি তখন এক ধরনের আমরা স্ট্রাকচার পাবো, আবার যদি ধীরে ধীরে ঠান্ডা করি তখন আরেক ধরনের স্ট্রাকচার পাবো, তেলে ডুবাইলে এক ধরনের স্ট্রাকচার পাবো, ওর উপর কার্বন দিয়ে ঠান্ডা করলে আরেক ধরনের স্ট্রাকচার পাবো, আবার নাইট্রোজেন দিয়ে যদি করি তখন আরেক ধরনের স্ট্রাকচার পাবো। এটা হচ্ছে টেস্ট করে বিভিন্ন ধরনের, মূল কাহিনী হচ্ছে আমাদের জিনিসটা হার্ডনেস বাড়ানো, হ্যাঁ। তো এইটা কথায় এখানে বলতেছে যে এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট, এটা একটা ট্রিটমেন্ট। The process is diffusing the night riding into the surface metal, create the case hardening surface। মূল কথা হচ্ছে আমাকে সারফেসটা আমাকে হার্ড করতে হবে। আর the process is most commonly used in বলছে লো কার্বন or alloy steel, মানে যেগুলা আছে কাস্ট আয়রন বা লো কার্বন, কারণ সেগুলো হচ্ছে আমরা কিন্তু কার্বনটা বেশি ইউজ করা হয় আমাদের হার্ডনেস বৃদ্ধি করার জন্য, কার্বোরাইজিং এটা আসবে। তো আর কি ভঙ্গুর পদার্থগুলোতে এটা বেশি ইউজ করা হয়। হ্যাঁ, ভঙ্গুর ঠিক আছে, কিন্তু তার হার্ড যেটা গুলো হচ্ছে ওই আসর দিলেও যে এক হচ্ছে না, সহজে দাগ কাটতেছে না। তো অলসো অন দ্য হেতো ইজ হাই কার্বোরাইজিং এন্ড নাইট্রোজিং অমুক তমুক বলছে, এগুলা কোনো কিছু নাই। আর এই যে ওয়েল্ডিং সম্পর্কে এলে বলার কিছু নাই, ল্যাব টি জয়েন্ট, হ্যাঁ, টিক মিক এগুলা ল্যাবে ছাড়া করার কিছু নাই। আর সেফটি ম্যানেজমেন্ট, বুঝছো তো একটা ইন্ডাস্ট্রিতে কি রকম সেফটি ম্যানেজমেন্ট থাকা দরকার, কিভাবে কি করা দরকার, গ্লোভস পরা দরকার, কোনখানে কি ধরনের করা দরকার। তাহলে গিয়ার থাকি আর অল্প একটু আছে, এটা নেক্সট ইয়ারে দেখি। হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে ভাই, তাহলে ভালো থাকেন। সামারি করলাম না, ঠিক আছে তাহলে। ইমরান ভাই যে কি হলো আজকে? ফোন দিলাম, ফোন বন্ধ দেখাচ্ছে। ফোন বন্ধ? চুরি বুরি হয়েছে নাকি ভাই? জানি না, দেখি বিসিআরসিএল এ যে কি পড়বো বুঝতেছি না ভাই। আমি তো